নমস্কার, মনের কথা পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে কৌস্তব স্যার। কৌস্তব স্যারের বিষয়ে আলাদা করে বলার অবশ্যই কিছু নেই। আমাদের স্বরাজের প্রতিষ্ঠাতা, শুধু প্রতিষ্ঠাতাই নয়, আমাদের শিক্ষক, আমার ব্যক্তিগতভাবে দাদা। তো দাদাকে আজকে পেয়েছি, তার জন্য ধন্যবাদ। তো প্রথম যে প্রশ্নটা তোমার কাছে করব, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণ, মানে শিক্ষকতাই কেন? মানে এত প্রফেশন থাকতেও তুমি যথেষ্ট পরিমাণে স্কলার, মানে শুধুই মানে যে একটা শিক্ষকতা, যে স্কলারদের শিক্ষকতা পেশাতেই আসতে হবে এরম একটা কোনো মানসিকতা, নাকি কোনো কোনো মানে কোনো আদার্স অপশন না পেয়ে শিক্ষকতা, না প্রথম থেকেই তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে না শিক্ষকতাটাই পেশা হিসেবে বেছে নেবো? না, আমার প্রথমেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের আবারও প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। শিক্ষকতার আসার পরিকল্পনা আমার খুব ছোট বয়সে না হলেও মোটামুটি মাধ্যমিকের পরবর্তী সময়তে, মাধ্যমিক পরীক্ষা পরবর্তী সময় থেকে এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। কারণ শিক্ষক শব্দের অর্থ হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষক একটা আগামী প্রজন্মকে তৈরি করে এবং তাদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তাদের মধ্যে দিয়ে নানান রকমভাবে একটা মেন্টরের কাজ করে। যেটা আমার মনে হয়েছিল যে আমি জুনিয়রদের কাছে সেটা কোথাও গিয়ে ভালোভাবে করতে পারবো। তাই জন্য আমি এই কাজটা, এই পেশা, এটাকে পেশা হিসেবে, এটা পেশা কিন্তু এটা তো একটা নোবেল প্রফেশন। কোথাও সেই সমাজসেবা হিসেবে যদি ধরি, শুধু সমাজসেবা নয়, তাদের রামকৃষ্ণ মিশন হয়ে যাবে, কিন্তু এটা নিঃসন্দেহে এটা অর্থের বিনিময়ে সেই সেবাটা, সেটাকে আমি সেটা সামলাতে পারবো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল, আমি নিজেকে এখনো পর্যন্ত যদিও শিক্ষক বলে মনে করি না, কারণ শিক্ষক শব্দের অর্থটা অনেক বড়। শিক্ষক শব্দের অর্থটা শুধুমাত্র কাউকে পড়ানো নয়, কাউকে গাইড করা। আমি মনে করি না যে আমি তার আত্মবিশ্বাস যোগানো, তার পথটাকে তাকে আগামী দিনের জন্য তাকে নির্বাচন মানে ঠিকঠাকভাবে দেখিয়ে দেওয়া। আমি এখনো মনে করি না যে আমি সেই পর্যায়ে গেছি। তবে হ্যাঁ, সিনিয়র হিসাবে শিক্ষক হওয়ার আমি চেষ্টা করছি প্রতি মুহূর্তে, গত 13 বছর ধরে চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু তো শিক্ষকতার পেশায় দীর্ঘদিন ধরে জড়িত, তো তথাকথিত ভাবে যদি বলো, যদি, তাহলে হ্যাঁ, প্রায় 13 বছর ধরে জড়িত। কিন্তু এই যে বললাম, আমি শিক্ষক হিসাবে নিজেকে মনে করি না। আমি নিজেকে মনে করি যে আমি আমার যেসব জুনিয়র রয়েছে তাদের কাছে কোথাও আমি দাদার মতন, এবং তাদেরকে গাইড করাটা আমার কাজ। এটাই আমি এখনো পর্যন্ত দেখেছি। কারণ শিক্ষক শব্দের প্রকৃত যে অর্থ, সেটা অনেক বড়। আমাদের ফ্যামিলিতে বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। আমার দাদু, মানে আমার মায়ের বাবা, যে মায়ের দিক থেকে তিনি শিক্ষক ছিলেন। তাকে দেখেছি, খুব ছোটবেলায় দেখেছি যে তার মধ্যে কতটা আদর্শ কাজ করতো, তার মধ্যে কতটা নীতিবোধ কাজ করতো। ফলে এই সব জিনিসগুলো আমাকে অনেক বেশি করে আসার জন্য অনুপ্রেরণা দিয়েছে। 13 বছরের শিক্ষকতার জীবন মানে বলা যায় দীর্ঘদিন, মানে এক দশকের কিছুটা ওপরে। তো সেই এক দশকের কিছুটা ওপর যে শিক্ষকতা জীবন, তো সেই শিক্ষকতা জীবনে উপলব্ধি কি? আর যদি বলতে পারো এই জায়গায় উপলব্ধির থেকেও যদি উপলব্ধি, যদি বিপরীত অর্থ যদি কিছু বলা হয়, যে কোন জায়গাটা সবচেয়ে খারাপ লাগে, আর এই জায়গা 13 বছরের শিক্ষকতার জীবনে কি তোমার মানে, যদি ধরো এরকম অনেকেই আছে যারা হয়তো তোমার পডকাস্ট দেখছে, তোমার সাথে এই ভিডিও দেখছে, তো অনেকেরই ছোটবেলায় একটা আশা থাকে যে হ্যাঁ বড় হয়ে শিক্ষক হবো। তাদের প্রতি তুমি 13 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার দিক থেকে কি তুমি বার্তা দেবে? শিক্ষকের জীবনটা হচ্ছে একটা থ্যাঙ্কলেস জব। এবং বর্তমান সময় আমি বলবো না যে অধিকাংশ অধিকাংশ সমাজে ভালো আছে বলেই সমাজটা চলছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে 100 জনের মধ্যে যদি 5 জনের মধ্যে একটু খারাপ বলবো না, কিন্তু একটু যদি নেতিবাচক মানসিকতা থাকে, বর্তমান সময় সেটা কিন্তু আরো শতাংশটা বাড়ছে। এটা একটা থ্যাঙ্কলেস জব। আমার সাম্প্রতিককালে একটা জিনিস খুব খারাপ লাগে, খুব আঘাত দেয়। সেটা হচ্ছে, আমি বলবো, এখন বর্তমান সময় একটা জিনিস দেখবে, সোশ্যাল মিডিয়া যুগে একটা জিনিস এসে গেছে, হোয়াটসঅ্যাপটা আমি অত বোধহয় যে একটা সবচাইতে বেশি ব্যবহার করি ফোনে, সেটা বোধহয় হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে একটা অদ্ভুত সিস্টেম আছে, আমি সবসময় বলি, আমার অনেক ছাত্রদের কাছে হতাশা শুনেই বলি, এটা অদ্ভুত সিস্টেম আছে। এইখানে ঢুকে যায় কিন্তু এখানে লেফটটা নিয়ে থেকে হয়ে যায়। বহু ছাত্রছাত্রী তারা নিজে থেকে তারা লেফট হয়ে যায়। তাদেরকে অনেক দিন করিয়েছি, অনেক ভালো রেজাল্ট হয়েছে, তারপরে তারা যেভাবে লেফট হয়ে গেছে, এটা খুব কষ্ট দেয়।
যে কোনো মানে হঠাৎ করে পড়ানো মানে পড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার সাথে সম্পর্ক চিহ্ন হয়ে গেল। এই জায়গাটা কোথাও একটা গিয়ে খুব কষ্ট দেয়। আর একটা কষ্ট দেয়, বহু ছাত্রছাত্রীর অনেক পড়িয়েছে, আমি বারবার করে বলছি, আমি যতটুকু দায়িত্ব ততটুকু হয়তো আমার কম দায়িত্ব, কিন্তু তারা পড়ে খুব ভালো রেজাল্ট করেছে, তবে অনেক বড় জায়গায় অনেক কিছু পেয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর তারা আমাদেরকে ভুলে গেছে। কোথাও আমরা আমাদের শিক্ষকদের প্রতি হয়তো এতটা অসৌজন্যতামূলক হতাম। আমি বলছি না যে সবাই খারাপ, মেজরিটি ভালো, এবং মেজরিটির কাছ থেকে ভালোবাসা পেয়েছি, 100 জনের মধ্যে 85 জনের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, কিন্তু এই 15 জনের কাছ থেকে যে খারাপ ব্যবহারটা পেয়েছি, এটাও কোথাও কিন্তু আঘাত দেয়। মানে তোমার কথায় যদি আমি বলতে চাই, সেটা আমরা এডুকেশনে এই জিনিসটা পড়ে থাকি যে সামাজিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা। মানে হ্যাঁ, পুঁথিগত শিক্ষায় এক্স্যাক্টলি। যদি আমরা যদি বলতে চাই যে পুঁথিগত শিক্ষায় যদি 100% হয়, সামাজিক শিক্ষায় সেটি কোথাও গিয়ে হয়তো কোথাও চল্লিশ গিয়ে শতাংশে এখনো পঞ্চাশ আছে, শতাংশের আশেপাশে এবং গিয়ে আমার দাঁড়ায়। এটা মনে হয় কোথাও গিয়ে তাদের হয়তো ছোট থেকে তাদের একটু বেড়ে ওঠা বলো বা নানা রকম সবকিছু এইগুলোর মধ্যে আরেকটু তাদের যদি নিয়ন্ত্রণ এইগুলো সবটা, কারণ আমার কাছে ম্যাক্সিমাম যাদেরকে গাইডটা করে তারা একটু ওই কলেজ লেভেলে পড়ে বা 11-12 পড়ে, তারা একটু বড় হয়েই আসছে। তো তাদের মধ্যে নীতিবোধটা তৈরি করে দেওয়ার জায়গাটা আমার কাছে খুব কম। ভালো ছাত্রছাত্রী অনেক পেয়েছি, তোমাকে পেয়েছি, আরো সঞ্জিতাকে পেয়েছি, আরো অনেককে পেয়েছি সত্যি, তারা আমার কাছে সর্বক্ষণ রয়েছে। কিন্তু আবার ওই যে বলছি, কিছু মানুষ আছে, আমি নাম নেবো না, একজনকে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট করছি, তারপরে সে বেরিয়ে চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে, এইগুলো খুব খারাপ লাগে। স্কুলের মধ্যে মানে একজন স্টুডেন্ট আছে, রিসার বোধহয় খুব সম্ভবত বাণী ভারতীতে পড়তো, সে তোমার হিস্ট্রি যখন পড়তে যখন এসেছিল আমার কাছে, 11 টু 11 যখন পড়তে গেছিল, হিস্ট্রি পড়তে রীতিমতো হাত পা কাঁপতো। তাকে ক্লাসের মধ্যে সেকেন্ড করলাম, এবং বাণী ভারতী যথেষ্ট ভালো স্কুল, রেপুটেড স্কুল, ক্লাসের মধ্যে সেকেন্ড, সে আজকে তারপর থেকে মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। আমি জানি না মানে এগুলো কেন হয়, আমরা কিন্তু এখনো পর্যন্ত সব স্যার বা ম্যাডামের সাথে আমার নিত্যদিনের মানে যোগাযোগ নেই, ইনফ্যাক্ট কারোর সাথেই হয়তো নিত্যদিনের যোগাযোগ রাখাটা সম্ভব না, কারণ প্রত্যেকের জগৎটা আলাদা। একটা সময়ের পর হয়তো সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমরা কারোর প্রতি এরকম অশ্রদ্ধাশীল নয়। কিন্তু এখন এই জিনিসটা খুব মানে বেড়ে গেছে, এটা খুব খারাপ লাগে, এটা একটু দুঃখ দেয়। নিশ্চয়ই ভালোবাসাটা, বারবার করে বলছি, ভালোবাসাটা এখানে হয়তো অনেকে অডিওটা শুনে মানে ভিডিওটা দেখে হয়তো অনেকে ভুল বুঝতে পারে। ভালোবাসাটা বেশিরভাগের জনের কাছ থেকে পেয়েছি, কিন্তু কয়েকজনের কাছ থেকে এই সংখ্যাটা খুব কম, কিন্তু পেয়েছি, এরাও খুব খারাপ লাগে। আহ, এই জায়গায় যদি এটা তুমি তোমার একটা তিক্ত অভিজ্ঞতার সাথে সাথে তোমার ভালো অভিজ্ঞতার কথাও বললে, হ্যাঁ, নিশ্চয়ই। তো ভবিষ্যতে যারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেবে, যদিও বর্তমান যুগে যদি আমরা দেখতে পারি যে শিক্ষকদের অবস্থাটা একটু হলেও খারাপ, তো সেটা যে কোনো পার্সপেক্টিভে হতে পারে, তো বর্তমানে তুমি তোমার দিক থেকে দীর্ঘ 13 বছরের যে শিক্ষকতার জীবন, তো সেই শিক্ষকতার জীবন থেকে যারা নতুন যারা বড় হচ্ছে, যারা ধরো আগামী দিনের যে শিক্ষকতার একটা লেগাসি, যে লেগাসিটা সবাই চায় কেউ না কেউ বহন করুক, তো তুমি যদি এখন যারা নতুন যারা সেই তোমার লেগাসিটাকে যারা ধরবে, তো তাদেরকে তুমি কি বলতে চাইবে, যে কি তাদের প্রতি একটা বার্তাটা থাকবে? এটা একটা খুব ভালো প্রশ্ন তুমি করেছো। আমি একটা উদাহরণ দিয়ে আমি বলছি, কথাটা বলাটা হয়তো খুব সহজ, কিন্তু মেনে চলাটা খুব কঠিন। মুন্না ভাই এমবিবিএস এ একটা যখন সেই আহ, সঞ্জয় দত্ত যখন সেই প্রথম দিকে একটি দৃশ্য আছে, যখন সে মেডিকেল কলেজে ঢুকছে এবং বোমানি রানী সেখানকার ডিন, সে তখন বলছে যে একটা হাতটা দেখিয়ে বলছে যে এই আমার হাতটা আজকে 30 বছর ধরে আমি অপারেশন করছি, কাঁপেনি, কিন্তু যদি আজকে আমি আমার মেয়ের অপারেশনটা করতে যাই তাহলে কাঁপবে। ঠিক সেরকম ভাবেই আমি একটা ঘটনা বলছি, যদি সম্ভব যদি হয়, স্টুডেন্টদের কাছ থেকে এক্সপেকটেশন না রাখা, হয়তো খুব কষ্টকর, কিন্তু এক্সপেকটেশন যা যদি আমি পেয়ে গেলাম খুব ভালো, কিন্তু এক্সপেকটেশন না রাখা। এক্সপেকটেশন রাখলেই কিন্তু কষ্টটা বেশি, হয়তো সকলের কাছ থেকে নয়, কিন্তু কিছু কিছু জনের কাছ থেকে খুব কষ্টটা তারা দেবে, এটা কিন্তু খুব বাস্তব সত্যি। তবে এটাও ঘটনা, আমাদের সামাজিক অবক্ষয়ের ফলে, আমি এই ওয়ার্ডটা খুব সচেতনভাবে বলছি, সামাজিক অবক্ষয়ের ফলে বহু ক্ষেত্রে ছাত্রীরা বিশেষ করে অনেক স্যারেদের লালসার শিকার হচ্ছে, নানান রকমভাবে তারা তাদের ক্ষতি করছে। সেটা নিচু ক্লাসে রয়েছে, আর উঁচু ক্লাসে তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ক্ষতি করছে, এই উদাহরণও কিন্তু রয়েছে। ফলে শিক্ষকরা ধোয়া তুলসী পাতা, আমি কখনোই কথাটা বলছি না, সামাজিক অধঃপতনের সাথে সাথে শিক্ষকদেরও কিন্তু বড় অংশ রয়েছে, যাদের কিন্তু তাদেরও সেই শিক্ষক সুলভ যে আচরণ, সেটারও কোথাও গিয়ে স্খলন ঘটেছে, কোথাও গিয়ে সেটারও কিন্তু একটা অবনমন ঘটেছে। এটাও কিন্তু আমি অনেক জায়গা থেকে আমরা প্রমাণ দেখেছি, অনেক সমান মানে তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি বা শুনেছি, এটুকু বলতে পারি। মানে বলতে বাধা নেই, বহু ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলাররা বিভিন্ন রকম ভাবে এক্সপ্লয়টেশনের শিকার হয়। পুরুষরা একরকম ভাবে হয়,
মহিলারা আর একরকম ভাবে হয়। এটা কিন্তু একদম বাস্তব সত্য, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে সব, আমি ওই সব মানে একটা জিনিস আমি বিশ্বাস করি যে একটা কয়েনের না দুটো পিঠ থাকে। শুধুমাত্র ছাত্রছাত্রীরাই হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে আর শিক্ষকরা আগের কালের মতন একদম ভালো রয়ে গেছে, এটা কিন্তু নয়। দুটো দিকেই কিন্তু খারাপটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইবার খারাপটা লাগে হচ্ছে এই জন্য, সেটা হচ্ছে যে যে খারাপ কাজ করলো না, যার এরকম কোনো কিছু নেই, বরং যে ভালো কাজ করলো তার সাথে যদি খারাপটা যদি হয়, সেটা তো ডেফিনেটলি খুব খারাপ লাগবে। বর্তমানে যেটা তুমি বলছো একটা মানে পুরোই বাস্তব চিত্রটাকে তুমি তুলে ধরেছো। তো বর্তমানে আরেক বাস্তব চিত্র যেটা মানে এখনকার দিনে বলতে পারো ওয়ান অফ দ্য হট টপিক বলতে গেলে, সেটা হচ্ছে ছাত্র ছাত্রীর সাথে শিক্ষকের সম্পর্ক। সেটা হচ্ছে আমরা মানে তুমিও বড় হয়েছো, আমিও বড় হয়েছি, তুমিও স্কুলে পড়েছো, আমিও স্কুলে পড়েছি, তোমার সাথে যদি আমার বয়সের পার্থক্যটা খুব একটা বিশাল তা নয়, কিন্তু হুম। তুমিও বড় হয়েছো, আমিও বড় হয়েছি। হুম। হুম। তো আমাদের সময় আমরা যেটা দেখতাম যে জিনিসটা, যে আমরা যদি কোনো অন্যায় করতাম, আমাদের বাবা মায়ের যে জিনিসটা মূল মন্ত্র ছিল শাসন। শাসন ইন দ্য সেন্স মানে তুমি যদি শিক্ষকের বিরুদ্ধে যাও, সেই জায়গায় তোমার পিঠে যে 5টা আঙুলের দাগ পড়বে, এটাই স্বাভাবিক, একদম, এটাই হয়ে এসছে। একদম, একদম। তো বর্তমানে আমি এই জায়গাটা বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি যখন কোনো মানে আমি স্কুলে পড়াকালীন যখন 11-12 আমি স্কুলে পড়েছি বা কোনো কারণে স্কুলের আশপাশ দিয়ে গেছি, যে জিনিসটা আমি অন্তত লক্ষ্য করেছি যে অনেক গার্জেনরা টিচারদের সমালোচনা করে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের সময় এই জিনিসটা ছিল না, আমরা এই সময় এই জিনিসটা করতাম না, এখন এরম করেছে, আমার ছেলেকে মেরেছে বা আমার মেয়েকে মেরেছে। তো এই যে মানে অনেকে বেরিয়েও হয়তো স্কুল থেকে হয়তো বেরিয়েছে সবে, তাকে বেরিয়ে প্রথমে আমাদের সময় যেটা আমার মা বা আমার বাবা যদি অন্য সময় যেত, যে প্রশ্নটা করতো যে কি পড়িয়েছে বা টিফিনটা খেয়েছিস কিনা। এখন বর্তমান যুগে যে পার্থক্যটা হয়, যেটা মানে মোস্ট অফ দ্য টাইম আমি যেটা শুনতে পাই যে হ্যাঁ রে, কোনো টিচার কিছু বলেনি তো, কেউ কিছু মারেনি তো, বা মারলেও কি দিয়ে মেরেছে, এই প্রশ্নটা একটা সর্বপ্রথম তাদের প্রশ্নটা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে একটা শিক্ষক শিক্ষার্থী দুজনের যে বন্ধু বা একটা বন্ধু সম্পর্ক বলতে পারো, আবার ক্ষেত্র বিশেষে তারা একটা অভিভাবক সম্পর্কও হয়ে যায়, হুম। তো সেই অভিভাবক সম্পর্ক বা বন্ধু সম্পর্কে কতটা ফাটল ধরিয়েছে? এটা একটা, তুমি খুব আমার মনের কথা তুমি বলেছো, খুব প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছো। আমি নাম করেই বলছি, আমার যিনি অত্যন্ত প্রিয় শিক্ষিকা জয়তী ভট্টাচার্য, কথাটা খুব কর্কশ লাগবে শুনতে, হয়তো যাবে কিন্তু খুব কর্কশ লাগবে, কিন্তু তারপরেও বলছি, তিনি অনেক দিন আগে, আজ থেকে প্রায় 2 দশক আগে, তিনি আমাকে একটা কথা একবার বলেছিলেন, খুব দুঃখ করে বলেছিলেন, যন্ত্রণা পেয়ে বলেছিলেন। উনিও দীর্ঘদিন পেশায় ছিলেন এবং তো আমাকে একবার কথা প্রসঙ্গে উনি একবার বলেছিলেন, বিশেষ করে গৃহ শিক্ষক বা শিক্ষিকাকে বহু অভিভাবক বা অভিভাবিকা, বা আমি কোনো ক্লাসকে ছোট করছি না, কিন্তু তারা একদম গৃহের যে ভৃত্য তার সমান তুলনা করে দেখে। এটা কিন্তু একদম বাস্তব চিত্র। তুমি এটা একদম সঠিক কথা বলেছো। এবং বিশেষ করে এই যে তোমাকে একটু আগে বললাম, টিচিং প্রফেশনটা হচ্ছে কি থ্যাঙ্কলেস জব, এবং এর সাথে যদি তুমি পার্টিকুলারলি যদি গৃহশিক্ষক বা শিক্ষিকার কথা তুমি যদি বলো, এটা হয়ে গেছে হচ্ছে রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার। তোমাকে সমস্ত কাজ করে দিতে হবে, যদি নাম্বার ঠিকঠাক না আসে, যদি প্রজেক্ট না হয়, সব দায়িত্ব তোমার, কিন্তু তুমি কোনো রকম ভাবে তাকে শাসন করতে পারবে না। যেই শাসন করবে, কারণ সেই স্টুডেন্ট বুঝে গেছে আমার বাবা আমি যেরকম ভাবে বলবো, আমার বাবা মাও আমাকে মোটামুটি সাপোর্ট করবে। ফলে যখনই তুমি তাকে শাসন করতে যাবে, এই যে গ্রুপ থেকে লেফট হওয়ার একটা বড় কারণ হচ্ছে এইটা। যখন তাদের সাথে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলো, সব খুব ভালো আছে, যেই একটু কড়া কথা হবে, সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে লেফট। এই ঘটনাটা কিন্তু আমার এখানে বহুজনের ক্ষেত্রে হয়েছে। কারণ তাদেরকে তুমি শাসন করতে পারবে না। এবং তারপরে তো তাদের অভিভাবকরাও, যারা এতদিন ধরে হয়তো যোগাযোগ করে গেছেন, যারা হয়তো অনেকে আমাদেরকে ভর্তি করে দিয়ে গেছেন, তারা একটাবার ফোন করে খবর নেন না যে কি হলো স্যার, হঠাৎ করে কি হলো আমার ছেলে বা মেয়ে, হঠাৎ করে তাদের এরকম মানসিক পরিবর্তন এসে যাচ্ছে কেন, থাকতে চাইছে না কেন। তারাও কিন্তু একবার এসে কিন্তু খবরটা নেন না। এবং এটা এখন কিন্তু খুব বাস্তব। এখনকার দিনে ছেলে মেয়েদেরকে শাসন করা যায় না তাদেরকে। এবং তারা বুঝে গেছে যে আনএমপ্লয়মেন্ট আমাদের সমাজে এমন পর্যায়ে পৌঁছে গেছে, যে যেখানে গৃহশিক্ষক বা শিক্ষিকা একদম মানে কি বলবো, রাস্তায় শুনতে খুব খারাপ লাগলো, সেই আলু ভাজা তেলে ভাজার দোকানের মতন, মানে মোটামুটি চপ সিঙ্গারার দোকানের মতন মোটামুটি, মানে এদিক ওদিক ভাবে পাওয়া যাচ্ছে। ফলে আমি একে ছাড়িয়ে দেবো, আমি আরেকজনের কাছে চলে যাবো, কেন আমি মেজাজ সহ্য করতে যাব, আমি এর কাছে টাকা দিয়ে পড়ি। ফলে এই টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্কটা অনেকটা ওই
আমি সবসময় এটা বলি, নোট কেন্দ্রিক সম্পর্ক, মানে আমি আপনাকে নোটস দেবো, আপনি আমাকে নোটস দিন, মানে দুটো নোটসের, আশা করি তুমি পার্থক্য বুঝতে পারছো। আমি আপনাকে নোটস দেবো, আপনি আমাকে নোটস দিন, এইরকম একটা সম্পর্ক চলে গেছে, যান্ত্রিক সম্পর্ক চলে এসছে। এটা কিন্তু সঠিক নয়। শিক্ষকের কাছে ছাত্র হয়ে যাচ্ছে মাসের শেষে শুধু মাইনে রোজ তোলার একটা জায়গা, তাকে নতুন দিক সে দেখাতে চায় না। আর ছাত্রের কাছে শিক্ষক হয়ে গেছে শুধুমাত্র টাকা দিয়ে নোট কেনার একটা মেশিন। এইটা তুমি খুবই ভালো কথা বলেছো, বারবার করে বলবো যে মানে কার কারণ হচ্ছে যে সমাজের অধঃপতনটা কিন্তু খুব গভীরে পৌঁছে গেছে। এটা আগামী দিনে কিন্তু খুব খারাপ দিকে মানে নিয়ে যাচ্ছে। তো এই যে তুমি যেটা বললে সামাজিক অধঃপতন, মানে টার্মটা মানে খুবই বাস্তব টার্ম, একটা হুম, মানে খুব চলতি টার্ম। হুম। সামাজিক যে অধঃপতনের ক্ষেত্রে এই, তুমি কি মনে করো কোনো জায়গায় এই যে শাসন না করতে পারা, বা শাসন বাড়ির বাড়ির লোকের তরফ থেকেও এক প্রকার শাসন না করতে চাওয়া, আর শিক্ষকদের তরফ থেকে না করতে পারা, এই দুটো কতটা পরিমাণে দায়ী? হ্যাঁ, তাই তো বটেই। তারা যদি বাড়ির অভিভাবক বা অভিভাবিকা তারা যদি এটা না শেখায়, যে তোমার সাথে যদি তোমার মাস্টারমশাই যদি কোনো তার আচরণে যদি খারাপ লাগে, নিশ্চয়ই তুমি আমাকে বলবে। কিন্তু তুমি যদি আহ, তাদের কি বলবো, তাদের সমালোচনা, তাদের ছাত্রছাত্রীদের সামনে যদি অভিভাবকরা সমালোচনা করে, এই মাস্টার ওই মাস্টার এই করেছে, এই মাস্টার এই করেছে, সমালোচনা করে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় নয়। কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু যে কোনো জিনিস নিরপেক্ষ থেকে আলোচনা করা পছন্দ করি। সামাজিক অধঃপতন যেমন একটা সাইড থেকে হয়েছে, আর একটা সাইড থেকেও কিন্তু হয়েছে। বর্তমানে বহু ছাত্র, বহু মাস্টার, সরি, বহু মানে মাস্টারমশাই বা দিদিমণিরা, তাদেরও এমন কিছু কিছু কাজ তারা করেছে, সেটা নিচু লেভেল থেকে উঁচু লেভেলে, যার জন্য তারা কিন্তু সম্মান হারিয়েছে। আর একটা কথা, হয়তো আমার কথাটা এখানে শুনে অনেকে এক্ষুনি কমেন্ট করতে চলে আসবে, শিক্ষক শিক্ষিকাদের একটা ব্যক্তিগত জীবন কারো প্রত্যেকটা মানুষের হ্যাঁ, ব্যক্তিগত সবারই জীবন, ব্যক্তিগত একটা সবার জীবন একটা থাকে। ব্যক্তিগত জীবন আছে। কিন্তু ব্যক্তিগত জীবন মানে আমি একটা নোবেল প্রফেশনে রয়েছি। অনেকে, অনেক মানে শিক্ষক বা শিক্ষিকা তারা বিভিন্ন সোশ্যাল সাইটে এমন এমন মানে ছবি দেখছে তারা, বা এমন কিছু কথা, একটা লাইন লিখছে, পাঁচখানা মাঝখানে গালিগালাজ করে দিচ্ছে। এটা কিন্তু একটা কোনো, আমরা সাধারণভাবে যে শিক্ষক বা শিক্ষিকা বলতে যে চিত্রটা আমাদের সামনে, চোখের সামনে আমরা ছোট থেকে পেয়ে ধরে এসেছি, এটা কিন্তু তার সাথে যায় না। ফলে সম্মান ধরে রাখাটাও কিন্তু একটা বড় জায়গা কিন্তু। আমি যদি এমন কিছু আচার আচরণ যদি ছাত্রছাত্রীদের সামনে করি, রাত্রির 2টোর সময় ছাত্রদের সাথে বা কোনো ছাত্রীর সাথে আমি যদি কোনো এমন কোনো মেসেজ পাঠাচ্ছি যেটা অত্যন্ত অশোভন, তা তো খুব স্বাভাবিক, সে তার চোখে তো আমার সম্মান কমবেই। আমাকে তো বুঝতে হবে, আমারও তো একটা যে গণ্ডি রয়েছে, আমি শিক্ষক মানে তুমি যা খুশি তাই করতে পারি না, এটাও কিন্তু আমাকে বুঝতে হবে। খুবই বাস্তব, মানে এটা একদমই খুবই বাস্তব কথা জিনিসটা। তো এবার যেটা নিয়ে আসবো, এবার হলো শিক্ষকতার বিষয়, এবার যেটা আসবো সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। তোমায় বলতে হবে, সেটা হচ্ছে প্রিয় লেখককে তোমার, মানে অলমোস্ট যদি আমি মানে এই ঘরটা আমি পুরোপুরি দেখাতে পারছি না, যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো দুটো ঘর আছে, এবং দাদার বাড়ির নিচে একটা ঘর আছে নিচেও এখানে। আরো দুটো ঘর আছে। তো বাড়ির লোকের তরফ থেকেও এই একটা কমপ্লেন থাকে যে হুম, আমরা বাড়ির, মানে আমরা বাড়ির মানুষ, ঘরের মানুষ, আমরা ঘরের বাইরে থাকি, হুম। ওই কিন্তু ঘরের ভেতরে। বই ঘরের ভেতরে থাকে। আর দাদার সবচেয়ে বড় যে যে জিনিসটা যেটা হয়, সেটা হচ্ছে দাদা বই মাটিতে রাখতে দেয় না। মানে এই জিনিসটা আমি একটু জানতে, আমার দীর্ঘদিনের খুব ইচ্ছা ছিল যে যে এই জিনিসটা কেন, যে বই আমি মাটিতে রাখতে দেবো না, যে আমরা ছোটবেলায় যেমন আমরা জেনে এসেছি যে মাঝে মেঝেতে বসে পড়াটা দরকার, বা মেঝেতে বসে পড়তে আমাদের, আমরা শুনে এসেছি জিনিসটা, আমি নিজেও প্রচুরবার শুনেছি যে মেঝেতে বসে পড়, মেঝেতে বসে পড়, সবার বিছানা জোটে না, মেঝেতে বসে পড়, তাতে পড়াটা ভালো হয়। তো মেঝেতে পড়তে গেলে অবশ্যই বিছানা থেকে এই মেঝের মধ্যে আমাদের বইগুলো রাখতে হবে। তো তুমি সেটার ঘোর বিরোধী, যে মেঝেতে বই রাখা যাবে না, এটা কেন? আচ্ছা, প্রথম কথা, তোমার প্রথম প্রশ্নের উত্তর দিই। আমার প্রিয় লেখক তুমি যদি বলো, তাহলে হচ্ছে কি অমলেশ ত্রিপাঠী আচ্ছা, এবং তপন রায়চৌধুরী। আচ্ছা। অমলেশ ত্রিপাঠী একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক, এবং তার লেখা স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জাতীয় কংগ্রেস, এই বইটা আমার জীবনের অন্যতম, যদি আমাকে যদি কেউ 5টা সেরা বইয়ের নাম বলতে বলে, তাহলে আমার জীবনে পড়া সেরা 5টা বইয়ের মধ্যে এটা অন্যতম। এবং ওনার মতন স্পষ্ট বক্তা, বিশ্লেষণ ধর্মী লেখা, আমি আজ অব্দি আমার লাইফে এত লেখকের বই পড়েছি কিন্তু তারপরেও আমি পাইনি। এটার কথা, এনার কথা বলবো। আর একজনের কথা আমি খুব বলবো, সেটা হচ্ছে বিশেষ করে মুঘল হিস্ট্রির উপর
সঞ্জয় সুব্রমণিয়ামের লেখা। এনার লেখা বিশেষ করে বাংলায় খুব একটা কিছু লেখা নেই, ইংলিশেই লেখা। তো দুর্ধর্ষ লেখা। এই দুজনের কথা আমি খুব বারবার করে বলবো। আর একজন আছেন তপন রায়চৌধুরী। তপন রায়চৌধুরী আহ, অমলেশ ত্রিপাঠী তো এখন আর পৃথিবীতে নেই, প্রেসিডেন্সি কলেজের মধ্যে, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি ছিলেন। তপন রায়চৌধুরী মানে সেই পার্টিশনের সময়তে এসেছিলেন। ওনার বিখ্যাত বই হচ্ছে গিয়ে বাঙাল নামা। তার আগে তখন দুই বাংলা শগুন ছিল, তখন তিনি ম্যাট্রিকে ফার্স্ট হয়েছিলেন। তারপরে তিনি দীর্ঘদিন কেমব্রিজে বোধহয় অধ্যাপনা করেছেন। তিনিও মারা গেছেন 2015 শুরুর দিকে মারা গেছেন, 14 শেষ বা 15 এতে মারা গেছেন। তপন রায়চৌধুরীর সাথে সুনীল গাঙ্গুলির একটা খুব বড় মিল ইন্টেলেকচুয়াল জগতে। যারা রয়েছেন বড় বড় স্কলার যারা, তারা একটা মিল খুঁজে পান। মিলটা হচ্ছে এই, সুনীল গাঙ্গুলি সম্পর্কে বলা হয় তিনি যদি সাহিত্যিক না হতেন, তিনি যদি শুধু ঐতিহাসিক হতেন, তার পাণ্ডিত্য এত বেশি, তাহলেও কিন্তু তিনি নাম করে যেতেন। আর তপন রায়চৌধুরীর সম্পর্কে ঠিক উল্টো কথাটা বলা হয়, যে তিনি যদি ঐতিহাসিক না হয় শুধুমাত্র সাহিত্যিক হতেন, তাহলেও কিন্তু তিনি সমাজে বিরাট নাম করে যেতেন। কারণ তার লেখা এত প্রাণবন্ত এবং এত সহজ সরল ভাষায় বিভিন্ন জিনিসকে তিনি তুলে ধরেন, যেটার কিন্তু কোনো দ্বিতীয় কোনো মানে আনম্যাচ বলতে গেলে, তাই এটা এর কোনো দ্বিতীয় উদাহরণ আমি আমার লাইফে পাইনি। হয়তো হয়তো আছেন, আমি পাইনি। তাই আমার যদি লেখা তুমি যদি বলো, সেটা হচ্ছে এই তপন রায়চৌধুরীর লেখা। আর অমরেশ ত্রিপাঠী, সঞ্জয় সুব্রমণিয়াম, এরা হচ্ছে আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। বলতে পারো শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখাও আমার খুব ভালো লাগে। শেখর বন্দ্যোপাধ্যায় খুব বড় স্কলার, এদের লেখা ডেফিনেটলি খুব ভালো লাগে। আর মাটিতে বই তুমি যেটা বললে, না আমার কাছে হচ্ছে গিয়ে আমি পবিত্রতার জিনিসটাকে একটু পছন্দ করি। আমার কাছে জিনিসটা হচ্ছে যে মাটিতে তুমি বসে তো পড়া উচিত, মাটিতে অবশ্যই। এবং আমাদের এখানে পরিকাঠামোটা এখনো অতটা উন্নত পর্যায়ে যায়নি যে আমি এখানে ছাত্রছাত্রীদের জন্য এখনো বেঞ্চের ব্যবস্থা করব। এটা স্থানের একটা সমস্যা তো রয়েছে। কিন্তু যদি কারোর কোনো শারীরিক সমস্যা থাকে, কারোর একজনের মাঝখানে যেমন একটা অপারেশন হয়েছিল, এরকম কিছু ইমার্জেন্সি কিছু হলে তার জন্য চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। আদারওয়াইজ প্রত্যেকে মাটিতে বসেই লেখে। আমার মাটিতে বসে লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় যে মাটিতে তো সবাই হাঁটাচলা করে। এবার সেই বইটা আমার কাছে অত্যন্ত পবিত্র জিনিস। এবার বইটা যদি ধপ করে মাটিতে মধ্যখানে যদি রাখে, যদি সাইডে তো রাখতেই হবে, সে কিছু করার নেই, দেওয়ালে হেলান দিয়ে তো রাখতেই হবে, কিন্তু ধূপ করে মধ্যখানে রাখলে যেটা হবে, সেটা হচ্ছে বইটার মধ্যে অনেক ধুলো এসে যায়। সেই জন্য এটা সে বলতে পারো একটা পবিত্রতা থেকে, এটা অবসেশন থেকে, এটা আমি এইটাকে মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয় খাবার কি, খেতে সবচেয়ে বেশি ভালোবাসো? প্রিয় খাবার, আহ, মায়ের হাতের খাবার খেতে সবচেয়ে বেশি ভালোবাসি। মায়ের হাতে কি বলবো, চিকেন বলো, চাউমিন, এগুলো সবচাইতে বেশি ভালো লাগে। আমার খুব আচ্ছা প্রিয় জিনিস হচ্ছে ভাত, ভাতের সাথে ঢেঁড়স ভাজা। আমার মা প্রায় প্রতিদিনই করে বলতে গেলে। এটা আমার খুব প্রিয় জিনিস, এই জিনিসগুলো আমার খুব প্রিয়। আচ্ছা, ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা? ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা তুমি খুব ভালো করেই জানো, তাও বলছি। সেটা হচ্ছে আমার সবসময়তেই পাহাড় আগে। কিন্তু আমার এক্ষেত্রে আমার নিজের পরিবার বলতে যেটা যদি কিছু বলি, তাহলে সেই পরিবার থেকে আমি সাপোর্ট পাই না। কারণ পাহাড়ে যাওয়াটা সকলের জন্য হয়তো একটু মানে সম্ভব হয় না, নানা রকম কিছু সমস্যা হয়। কিন্তু আমার কাছে সমুদ্র থেকে অনেক বেশি করে পাহাড় এগিয়ে। আর জন্তু জানোয়ারের প্রতি তো আমার একটু ফোবিয়াই আছে। ফলে আমার যে জঙ্গল আমাকে কোনোদিন টানে সেটা নয়, ফলে আমার ঘুরতে যাওয়ার জন্য পাহাড় সবসময়তেই বেশি ভালো। কিন্তু ওই যে বললাম, পরিবার থেকে সাপোর্টটা পাই না। আর হ্যাঁ, আরেকটা জায়গা যেটা আমার খুব প্রিয় জায়গা তুমি যদি বলো, যদি সে মানে মাসে 2 থেকে 3 বার করে তো যেতেই হয়। সেই অর্থে মানে ওই জায়গাটা তো আমার প্রাণ বলতে পারো। সেটা হয়তো কোনো ঘুরতে যাওয়ার জায়গা অ্যাজ নয়, কিন্তু ওখানে আমি যেতে হয় বলে বলছি। সেটা কলেজ হচ্ছে স্ট্রিট। কলেজ স্ট্রিট। তো হ্যাঁ, সেটা অবশ্যই বই হ্যাঁ, পাগলের হ্যাঁ, মানে হ্যাঁ, সে অন্যতম কারণ সারাদিন কেন্দ্রবিন্দু যেতেই কলেজ হচ্ছে। স্ট্রিট। হ্যাঁ, এটা কলেজ নিয়ে স্ট্রিট। কোনো দ্বিমতের জায়গা নেই হ্যাঁ, অবশ্যই। তো এইবার যদি তোমাকে আমি আর একটা, অলমোস্ট শেষ শেষ পর্যায়ে এসেছি তো, বলতে পারো যে দ্বিতীয় শেষ প্রশ্ন, দ্বিতীয় শেষ প্রশ্নর ক্ষেত্রে যেটা বলি যে, তুমি যেটা বললে একটু আগে যে কথাটা যে আমার মানে আমি কারোর থেকে মানে এক্সপেকটেশন রাখতে চাই না, মানে কোথাও গিয়ে আমি যাদের ভবিষ্যৎ যারা এই প্রফেশনে আসবে তাদের কাছে যে মূল মন্ত্র যদি বলতে হয়, এক্সপেকটেশন রাখতে যেও না। হ্যাঁ রাখতে কারোর মানে কারো রাখাটা এক্সপেকটেশন কারোর থেকে রাখা উচিত না বা রাখতে যেও না। তো এই জায়গায় তোমাকে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, তুমি যে কথাটা বললে সেটার সাথে তুমি কতটা মানে নিজে অ্যালাইন করতে পারো নিজেকে, যে আমি এই জায়গাটার সাথে নিজে অ্যালাইন করেছি। আর সেকেন্ড যে পার্টটা, এটারই দ্বিতীয় ভাগ যদি বলতে হয়,
প্রতি বছর স্বরাজে একটি প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামটা হিসেব মতো শ্রীরামপুর বললে ভুল হবে, হুগলি জেলায় হয়তো খুবই কম সংখ্যক এহেন শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এই পর্যায়ে গিয়ে প্রোগ্রামগুলো করে, বা বিজয়া সম্মেলনী যে প্রোগ্রামটা হয় এই পর্যায়ে এসে করে। তো কোন এক্সপেকটেশন থেকে তুমি এই প্রোগ্রামটা করো, এক। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি যে বললে যে এক্সপেকটেশন রাখা উচিত নয়, তুমি কিছুদিন আগে যখন প্রোগ্রামটা, মাসখানেক আগে যখন হয়েছিল, তুমি একটা, আমাদের হোয়াটসঅ্যাপে স্বরাজের একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে একটা মেসেজ আসে, দাদা খুব ভাবুক হয়ে কথাটা, মেসেজটা লিখেছিল, আমার এখনো মাথায় আছে কথাটা, যে যে তোদের এই হাসি মুখটা দেখাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, তোরা কেউ পাল্টে যাস না। এইটা কি কোথাও কি এক্সপেকটেশনের পর্যায়ে দাঁড়ায় না? হ্যাঁ, প্রথম কথা, তোমার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে যে এক্সপেকটেশন তো সেই জায়গা থেকে বেরোতে পারিনি। তাই জন্যই তো বললাম, তুমি যখন আমাকে বললে যে ভবিষ্যতে যারা তাদের জন্য কি নির্দেশ, হ্যাঁ ভবিষ্যতের নির্দেশ। যদি আমাকে যদি আমি তো, এবং তখন আমি এটাও বললাম যে এটা বলাটা যতটা সহজ, করে দেখানোটা কিন্তু অতটাই শক্ত। ওই মুন্না ভাই ইংলিশে ডায়লগটা এই জন্যই দিলাম যে এটাকে যদি তারা যদি মনে যদি করে যে আমি এখন একটা সত্যিকার শুধুমাত্র প্রফেশন হিসাবেই নিচ্ছি, কারুর সাথে আমার এখানে কোনো ব্যক্তিগতভাবে কারুর, মানে কারুর কাছে দাদা বা কারুর কোনো মানে কি বলবো মেন্টর হিসাবে আমি যাবো না, জাস্ট আমি আমার কাজটা করে বেরিয়ে যাব। যদি তুমি এইরকম মেশিনের মতন বেরিয়ে যেতে পারো তাহলে তোমার খুব ভালো হয়। তাই জন্যই কথাটা আমি বললাম। আর দ্বিতীয় কথাটা যেটা, হ্যাঁ সেটা তো আমি তো এক্সপেকটেশনের বাইরে বেরোতে পারিনি, আর পড়ে যেতে বোধহয় পারবো না, ততদিন আমি থাকবো। ফলে প্রোগ্রামটা আমি চেষ্টা করি আমাদের দুটো থেকে তিনটে কারণ। একটা হচ্ছে আমি আমার একটা ভিডিওতে এর আগেও বলেছি যে কেন শুরু করেছিলাম, সেটা তো আমি বলেছিলাম ছাত্রছাত্রীদের কাছে একটু তারা একটু ভালো থাকুক, এটাই। এবং আমার আমার খুব বেশি কিছু মানে এক্সপেকটেশন নেই, তারা যে আজ থেকে 5 বছর পর ম্যাক্সিমাম জনই যে আমাকে মনে রাখবে এরকম আমি খুব একটা ভাবি না। কিন্তু তাদেরকে একটু সকলের সামনে একটু অনুপ্রেরণা দেওয়া, তারা প্রাইজটা পাচ্ছে, যারা ভালো করছে। এবং আমি কিন্তু এটা খুব জোর গলায় বলছি, আমার ছাত্রছাত্রী বলে বলছি না, আমি কিন্তু দেখেছি এই যে প্রাইজ দেওয়া হচ্ছে, আমাদের এখানে স্কলারশিপ চালু রয়েছে, এইসবের ফলে কিন্তু মধ্য মেধার অনেক ছেলে মেয়ে কিন্তু উঠে আসছে, যারা কিন্তু অতটা ভালো রেজাল্ট হয়তো তাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে তারা করেনি, এর আগে যারা তারা যেখানে পড়াশোনা করেছে। ফলে এটা কিন্তু উঠে আসছে, এটা কিন্তু একটা খুব গুড সাইন। ফলে তারাও একটু উঠে আসলো এবং কোথাও গিয়ে একটা বিনোদন হলো, একটা আমাদের নিজেদের সংস্কৃতিরও একটা কোথাও গিয়ে একটা আমরা চর্চা করলাম, সবকিছু মিলিয়ে বলতে পারো। এর বাইরে কিছু নয়। কিন্তু আমার কোনো, এটা তুমি যদি ভাবো যে এরা থেকে দাদা এটা ভাবছে যে আমি আজ থেকে 5 বছর পরে এই ছেলে মেয়েগুলো প্রত্যেকে আমাকে মনে রাখবে, সেটা নয়। এদের থেকে হয়তো হাতে গোনা 5-7 জন হয়তো আমাকে মনে রাখবে। আমি এর থেকে বেশি আমি কিছু ভাবি না, এত দূরে ভাবনা চিন্তা আমি করি না। উম, তুমি যদি মানে আমি মানে মানে দাদার সাথে আমার সম্পর্কটা অত্যন্তই মানে নিবিড় একটা নিজের সম্পর্ক, হ্যাঁ, একদমই নিজের সম্পর্ক, হ্যাঁ কারণ মানে ব্যাপারটা আমাদের পারিবারিক সম্পর্ক আজকে থেকে পারিবারিক নয়, দীর্ঘদিনের একটা আমাদের পারিবারিক দুজনের সম্পর্ক, জন্মের অনেক আগে থাকতে অনেক পারিবারিক আগে থেকে আমাদের পারিবারিক সম্পর্ক। সম্পর্ক তো আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে, আহ এই যে তুমি যেটা বললে যে প্রোগ্রামের এই যে বিষয়টা নিয়ে, যে প্রোগ্রাম একটা হচ্ছে, প্রোগ্রাম দীর্ঘদিন বিগত দিনে আমিও সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রোগ্রামগুলো। তো এই যে তুমি যে প্রোগ্রামটা করো, তাতে যে খরচাটা হয়, মানে দাদা বাই প্রফেশন একজন প্রফেসর, তো অ্যাপার্ট ফ্রম প্রফেসর যদি বলতে পারি, প্রাইভেট টিউটার হিসেবেও তিনি যথেষ্ট পরিমাণে যে, আমি মানে যদি বলতে পারি যে অ্যামাউন্ট, যে মানে মাসিক যে বেতন যেটা তিনি রোজগার, মানে দাদা যে মাসিক বেতনটা যেটা রোজগার করে, তো সেইটা যদি কিছু না হোক যদি মাস ছয়েক জমায়, তার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যায়, কোনো, সেটা কোনো বড় কথা নয়। তো সেই দিক থেকে যদি বলতে হয় যে আমরা সচরাচর দেখি যে প্রত্যেক অনেক কলেজে, আমি আমার কলেজ জীবনে দেখেছি, বহু প্রফেসরকে দেখেছি, বা অনেক অন্য কলেজের দেখেছি প্রফেসরদের, যে ছুটি মানে তারা নয় ইউরোপ, নয় আমেরিকা, নয় তোমার সাউথ আফ্রিকা, নয় চায়না, নয় জাপান, তোমার বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিদেশের বিভিন্ন ট্যুর, মানে একটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল ট্যুর। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে পরিমাণ, যে অর্থ যেটা আমরা বলতে থাকি মাসিক বেতন, তোমার যা রোজগার, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সেইটার মানে তুমি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করছো না হয়তো, বেয়ারলি একটা কি দুটো, হয়তো ডোমেস্টিক একটা করে কি দুটো হুম বেয়ারলি হুম। বছরে ট্রিপ হয়। তো সেই তুমি বলতে গেলে সেইখানের একটা যে তোমার যে জমানো যে অর্থ, সেইটা পুরোটাই তুমি একটা সিংহভাগ খরচা করো সেই প্রোগ্রামের পেছনে।
তারপরে পরে যখন যে ঘটনাগুলি ঘটে, অনেকে বিভিন্ন জায়গায় মত পার্থক্য হয়, সেই জায়গা থেকে তারা মুখ ঘুরিয়ে চলে যায়, অনেকে তোমাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আমি তোমার মুখেই শুনেছি জিনিসটা, যে হুম হুম। এরকম অনেকে গেছে, যে এরকম আমি পাশ দিয়ে গেছি, আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেছে। তো কোথাও গিয়ে তোমার মনে হয় না যে না, আমি যে স্যাক্রিফাইসটা করছি তার ঠিক প্রপার সেই স্যাক্রিফাইসের দামটা আমি পাচ্ছি না? আচ্ছা, প্রথমে আগে বলি, যেহেতু ক্যামেরার সামনে বলছি, আমি মিথ্যে কথা কোথাও বলি না জেনারেলি, বাধ্য না হলে কখনো কোথাও বলিনি। সেটা হচ্ছে, প্রথমে একটা কথা তোমাকে ফার্স্ট থেকে সচেতন করে দিই, আমি অধ্যাপক নই। অধ্যাপক হতে গেলে তার অনেকগুলো স্টেপ রয়েছে। অধ্যাপক আমাদের 3-4টে স্টেপ উপরে। ঠিক আছে, অধ্যাপক হয়ে গেলে তার যা স্যালারি সে তো মারাত্মক, তাহলে তো আর কোনো চিন্তাই থাকবে না। তুমি হয়তো তাদের সাথে হয়তো দিয়ে ফেলছো, আমাদের স্যালারি অত নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে এই প্রোগ্রামটা করার পেছনে যেটা হয় সেটা হচ্ছে, অন্তত বলতে পারো স্টুডেন্টদের প্রায় অন্তত মাস 2-3 অন্তত তাদের টিউশন ফিসটা, এবং তার সাথে দুটো ক্ষেত্রে লাস্ট 2 বছর, যে বছর বড় করে হয়েছে, বিশেষ করে লাস্ট বারের তো একটা আমার প্রাইভেটে একটা লোন নেওয়া ছিল, আমার একটা পার্সোনাল লোন ছিল, সেই লোনের একটা বড় টাকা দিয়ে লাস্ট বারের প্রোগ্রামটা আর কি হয়। ফলে সেইগুলো করে আমি ওই যে একটা কথা বারবার করে বলছি, আমার কাছে কিছু পৃথিবীতে তো সব দেখো, মানে এক একজন মানুষ তো এক একটা জিনিস নিয়ে থাকে। কেউ খেলাধুলো নিয়ে থাকে, কেউ হয়তো ঠাকুর দেবতা নিয়ে থাকে। আমার কাছে কোথাও মনে হয়েছে যে এটাকে আমি আদর্শ হিসাবে নিয়েছি। আমি খুব বড় কিছু, তুমি বললে বলে যে খুব মন খুলে কথাগুলো বলছি। আহ, আমি জানি না কতদিন আমি মানে জুনিয়রদের গাইড করতে পারবো। যতদিন গাইড করতে পারবো ততদিন পর্যন্ত আমি এটাকে খুব ভালোবেসে, এই জায়গাটাকে, সরাজটাকে খুব ভালোবেসে আমি করি। এই যে, এবং তাই জন্য বারবার করে বলছি যে আমার, তুমি এই যে জিজ্ঞাসা করলে একটু আগে, যে বারবার করে জিজ্ঞাসা করছিলে যে ভবিষ্যতে যারা, তাদেরকে এক্সপেকটেশন না রাখতে, এই এক্সপেকটেশন আমি বাইরেটা আমি বেরোতে পারিনি, কোথাও গিয়ে রেখেছি। এবং রেখেছি যে তারা, তাদেরকে আমি ভালোবেসে পড়াচ্ছি, কোথাও গিয়ে তারাও আমাকে, আমার প্রতি একটু কোথাও সহানুভূতিশীল হবে, বা আর 5 জন শিক্ষকের থেকে একটু বোধহয় স্বরাষ্ট্রকে তারা বেশি ভালোবাসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেলেও কিছু জনের কাছ থেকে পাইনি। পাইনি, খারাপ লাগে, কিন্তু তারপরে ভাই বাকি তো পাল্লাটা তো অনেক ভারী। এই যে আজকে তোমার কথা যদি বলি, সঞ্চয়ের কথা যদি বলি, আজকে 9:30টায় ঢুকেছে, 5টার সময় বোধহয় বেরোলো। আজকে এই দিকটাও তো আমরা যদি সবসময় ডার্ক সাইডটা আমরা কেন দেখবো? আজকে আমরা ভালো দিকটাও তো দেখতে পারি। তখন আমার এই জিনিসটা মনে হয়, কিছু সময়ের জন্য নিশ্চয়ই খুব খারাপ লাগে, কিছু সময়ের জন্য নিশ্চয়ই খুব খারাপ লাগে, তখন খুব কষ্ট পাই, কিন্তু ভালো দিকটাও আমার মনে হয় অনেক বেশি। এইটাই। আর আমার খুব একটা কিছু বলার কিছু নেই। অলমোস্ট শেষ পর্যায়ে, শেষ প্রশ্ন, অবশ্যই এটা শেষ প্রশ্ন, আর বেশি টানবো না। আহ, সংস্কৃতে একটা কথা আছে, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়াত জাতি পাত্রদাম, পাত্রদার ধনমাপ্নুনতি, ধনার ধর্মস্তত সুখম। মানে বিদ্যা বিনয় দান করে, দান করে, হ্যাঁ। বিনয় অর্থ দান করে, অর্থ সুখ ও সম্পত্তি দান করে, এরম একটা কিছু আছে, মানে বাংলা অনুবাদটা হয়তো ঠিক নয়। আমি মানে সংস্কৃত এটা পড়েছিলাম, ক্লাস 7 বা 8-এ পড়েছিলাম, যে হুম। বিদ্যা দদাতি বিনয়, বিনয়াত জাতি পাত্রদাম, পাত্রদার ধনমাপ্নুনতি, ধনার ধর্মস্তত সুখম। তো এই যে পার্টিকুলার শ্লোকটা, যে বিদ্যা বিনয় দান করে, বিনয় অর্থ সুপাত্র, এই যে পার্টিকুলার যে শ্লোকটা যেটা তোমায় বললাম, বাস্তব জীবনে এটা কতটা কার্যকর? বিনয়টা, আমার মনে হয় বিনয়টা আমাদের জোর করে আনাটা উচিত না। আমি সত্যি কথা বলছি, আমরা কিন্তু খুব অল্প জানি। আমি একটা জায়গায়, আমাকে এটা, মানে আমি একটু নাম করে বলছি, ইতিহাসের একজন অধ্যাপক সমর কুমার মল্লিক, ওনার সাথে আমি পড়িনি, ওনার বই পড়েছিলাম। তো উত্তরপাড়ায় বাড়ি ভদ্রলোকের, এখনো আশা করি তিনি ভালো আছেন। তো তার সাথে আমি একবার দেখা করতে গেছিলাম, তো তিনি আমাকে আইনস্টাইনের একটা জায়গা থেকে তিনি বলেছিলেন যে, আমি ওনাকে খুব প্রশংসা করেছিলাম। তখন তার উত্তরে আমাকে বলেছিলেন যে আমরা ইতিহাসে কিছুই জানি না। আপনি স্যার এত বই লিখেছেন, তাও আপনি বলছেন। আর একবার আইনস্টাইনকে সম্ভবত একজন কেউ জিজ্ঞাসা করেছিলেন যে, আমি তো সায়েন্সের অনেক কিছু জেনে ফেলেছেন, তো তিনি বলেন, সায়েন্স যদি একটা পুরো সমুদ্র হয়, আমি জানি সমুদ্র তো দূরস্থান, তার তার তীরে যে মানে বালিকণা থাকে, যে সি বিচটা থাকে, সেই সি বিচের আমি একটা হয়তো কণাটুকু বা একটা কোণ হয়তো আমি দেখতে পেয়েছি। এইটুকু আমি শুধুমাত্র দেখতে পেয়েছি। বিদ্যা একটা বিরাট বড় জিনিস। সেখানে একটু একটা পরীক্ষায় আমার, মানে নিয়ারেস্ট মানে কম্পিউটার, বা আমার পাশের বাড়ির লোকের থেকে আমি একটু নাম্বারটা বেশি পেলাম, বা আমার একটা মানে কি বলবো, একটু ব্যাংক ব্যালেন্সটা 10-15 হাজার টাকা বেশি হলো, একটু ব্র্যান্ডেড জামা কাপড় পরলাম, একটা ভালো আইফোন নিলাম, তাই জন্য আমি মানুষকে মানুষ জ্ঞান করলাম না। এটা অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত বাজে জিনিস। মানুষ এটা কষ্ট করে আনাটা উচিত না। এটা তোমার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকাটা উচিত, ইনবিল্ড এটার মধ্যে, তার মধ্যে থাকাটা উচিত। এটা যদি না থাকে, সেটা আমার মনে হয় অপরাধ।
বিনয় যদি কোনো মানুষকে হারিয়ে যদি ফেলে, কোনো মানুষ যদি মনে করে যে আমি জীবনে সবকিছু করে ফেলেছি, তাহলে তো আর কিছু কোনো কিছু মানে তাকে তো আর কিছু বলাই যাবে না। আমি আমার জীবনে আদর্শ যে লোকগুলো আমার মনে হয় আমাদের খুব আমরা অনেক সময় আদর্শ বলতে গিয়ে অনেক সময় অনেক দূরে দূরে অনেক ব্যক্তিদের নাম চলে যায়। আমাদের সময় তো আমরা যে মানুষগুলোকে দেখেছি বেড়ে উঠতে, মানে আমাদের আমরা যখন বেড়ে উঠেছি তখন তাদের তাদের ক্যারিয়ারটা তখন চরম পর্যায়ে, মানে সেই অর্থে বলতে চাইছি। তখন আমি সেই মানুষগুলোর মধ্যে আমি অনেক কিছু দেখেছি যা তাদের মধ্যে বিনয়টা কতটা রকম। আজকে একজনের নাম বলছি সচিন তেন্ডুলকার, সারা পৃথিবী যাকে এক নামে চেনে, সারা পৃথিবীর হাইয়েস্ট রান স্কোরার, তার মধ্যে কতটা বিনয়। আমরা তাহলে তাদের সারা পৃথিবী যে লোকটাকে রেকগনাইজ স্বীকৃতি দিয়েছে তার মধ্যে ন্যূনতম অহংকার নেই। আমরা কোথাকার কে, আমরা কি করেছি, আমাদেরকে কে চেনে আমাদেরকে, এইটা যদি আমরা যদি ভুলে যদি যাই তাহলে তো মারাত্মক। এটা আমি কোনো তত্ত্ব কথা বলছি না বা মমতাবার জন্য বলছি না, কিন্তু এইটুকু যদি আমাদের মধ্যে যদি মানে না থাকে, বোধবুদ্ধি না, তাহলে আমরা জীবনে কি করেছি, আমাদের সমাজে কি কন্ট্রিবিউশন রয়েছে। তুমি যেটা বলতে চাইছো যে বর্তমান যুগে যেটা খুবই বাস্তব চিত্র, যে পয়সা থাকলে মানে মানুষকে মানুষ জ্ঞান মানুষ না জ্ঞান করা, করে না। হুম। মানে পয়সা আছে মানে পয়সা আমি, বা ছাত্র জীবনে একটু বেশি নাম্বার। হ্যাঁ আমি যদি বাস্তবে এখন যদি বর্তমানে যে আমি যে পর্যায়ে দাঁড়িয়েছি, ছাত্র জীবন থেকে অবশ্যই পাশ করে গেছি, তো ছাত্র জীবন মানে তথাকথিত যদি বলতে হয় ওই কলেজ জীবন, এই জীবন থেকে ছাত্র, আমি আজীবন ছাত্র। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে যেটা দাদা বললো যে আমি বর্তমানে আমি দেখেছি যে একটু পয়সা কারো রয়ে গেলে সে মানুষকে মানুষ জ্ঞান করে না, যেটা বিনয়ের প্রকৃতই অভাব। কিন্তু যখন সেই মানুষটারই যখন হয়তো কিছু ছিল না, সে হয়তো তার অ্যাপ্রোচ, তার বিহেভিয়ার, মানে তার হুম। সমস্ত হুম। কিছুই হয়তো অন্যরকম ছিল। যেই একটু পয়সার মুখ দেখে নিল, তার সম্পূর্ণরূপেই তার 180 ডিগ্রি সে ঘুরে গেল। তো এই স্বাভাবিক বিনয় এদের অভাব এই জায়গাটায় দেখা যায়, তো যেটাও দাদা খুব পরিষ্কারভাবে বললো। তো আমি অবশ্যই আর এই জায়গা থেকে আর পরবর্তী কোনো প্রশ্ন আর করব না, এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।